হ্যালো মাই ডিয়ার টিচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বক্সেন্ট্রি নার্সিং ক্লাসেস। আজকে এখানে একটা নতুন টপিক নিয়ে আপনাদের অনেক রিকোয়েস্টের পর বা অনেকেই সাজেস্ট করেছিলেন বা অনেকেই কমেন্ট করেছিলেন কমেন্ট বক্সে যেন নার্সিং রিসার্চের উপর আমি কিছু ভিডিও নিয়ে আসি বা কিছু থিওরি বেস যেন আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি। তো আমি চেষ্টা করেছি, যেহেতু টাইম অনেকটাই কম, সেই কারণে থিওরি বা খুব এক্সপ্লেনেশন আমি যাবো না। আমি সিলেক্টিভ এমসিকিউ কিছু আমি আপনাদের জন্য নিয়েছি আপকামিং WBHRB এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর হচ্ছে এতদিন ধরে কম্পিটিটিভ এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছে বা ইন ফিউচারও আসতে পারে সেই কোয়েশ্চেনগুলোই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে এই 20খানা কোয়েশ্চেন পড়লে 100% WBHRB-তে কমন পেয়ে যাবেন নার্সিং রিসার্চ থেকে কোয়েশ্চেন। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি নার্সিং রিসার্চ। তো নার্সিং রিসার্চের ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনারা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনার সামনে পৌঁছে যায় আমার তৈরি করা ভিডিওগুলো যখন আমি আপলোড করবো। ওকে, তাহলে চলুন ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন আমার ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মেইন পারপাস অফ নার্সিং রিসার্চ। তো নার্সিং রিসার্চ করার পারপাসটা কি রয়েছে? পারপাস তো অনেকগুলি রয়েছে, তার মধ্যে মেইন পারপাস কি রয়েছে চলুন অপশনগুলো দেখে নিন। ফার্স্ট অপশন, টু ইনক্রিজ দ্য হসপিটাল রেভিনিউ, টু ইমপ্রুভ পেশেন্ট কেয়ার, টু ইমপ্রুভ নার্সিং স্যালারি, টু ট্রেন দ্য নার্সিং স্টাফ। তো এই পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য পেশেন্ট কেয়ার। তো নার্সিং রিসার্চ বা টোটালি মেডিকেলের রিসার্চ যাই আছে সব কিছু করা হয় যেন পেশেন্টকে অ্যাডভান্স কেয়ার দেওয়া হয়। তাহলে কি হবে এই উত্তরটা? সেটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য পেশেন্ট কেয়ার। তাহলে চলুন উত্তর দেখুন, টু ইমপ্রুভ পেশেন্ট কেয়ার। তো পেশেন্ট কেয়ার যেন ডে বাই ডে অ্যাডভান্স হয় বা খুব ডেভেলপমেন্টাল বা খুব অ্যাডভান্স নার্সিং কেয়ার যেন আমরা প্রোভাইড করতে পারি, আর ঠিক সেই পারপাসে ইউজ করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে অ্যাজ পার নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে প্রত্যেকটা স্কুল অ্যান্ড কলেজে নার্সিং রিসার্চ সেটা একটাই লক্ষ্য, পেশেন্ট কেয়ার। ওকে, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ রিসার্চ ডিল উইথ দ্য নাম্বার, স্ট্যাটিস্টিক অ্যান্ড মেজারেবল ডেটা? তো তার মধ্যে হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, কোয়ান্টিটিভ রিসার্চ, ফিলোসফিক্যাল রিসার্চ। তাহলে এখানে কোয়েশ্চেন কি বলা হয়েছে যে যে টুলগুলো রয়েছে বা যে ডেটা, নট এ টুল, যে ডেটাগুলো রয়েছে লাইক নাম্বার, স্ট্যাটিস্টিক অ্যান্ড মেজারেবল যে ডেটা রয়েছে সেগুলো কোন রিসার্চ এর আন্ডারে আসে, সেটা কি কোয়ালিটিভ নাকি কোয়ান্টিটিভ? তার জন্য উত্তর দিন, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ। তো কোয়ান্টিটিভ রিসার্চের আন্ডারে কি আসে? নার্সিং রিসার্চে স্ট্যাটিস্টিক আসে যেখানে মিন মিডিয়ান ক্যালকুলেশন করা হয়, দেন নাম্বার আসে আমি স্যাম্পল সাইজ কি দিয়েছি, আমার রেজাল্টে কি সাইজ এসছে বা কত পার্সেন্টেজ এসছে, দেন মেজারেবল, মেজার করতে গিয়ে কত পার্সেন্ট কি পেয়েছি, প্রি টেস্টে কত পেয়েছি, পোস্ট টেস্টে কত পেয়েছি, সেগুলো তো কোয়ান্টিটিভ রিসার্চ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ রিসার্চ ইউজ নন numerical data like feeling, opinion and experience? So when we are talking about the research, তো রিসার্চ যখন আমরা পেশেন্ট রিলেটেড করবো, পেশেন্ট আমরা এভিডেন্স বেসড কোয়েশ্চেন করে থাকি, ঠিক আছে, সেটা ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড উইথ কনসেন্ট। তো তখন কি করা হয়, পেশেন্ট কি ফিল করছে, সাপোজ আমি একটা পেইন নিয়ে কোনো একটা ডিজিজ কন্ডিশনে পেইন নিয়ে আমি রিসার্চ করছি, তখন কি হবে পেশেন্টের কি ফিল রয়েছে, পেশেন্ট কি ওপিনিয়ন দিতে চাইছে, কখন পেইন হচ্ছে, ঠিক আছে, দেন তার এক্সপিরিয়েন্স, তার ইন্টেন্সিটি অফ ফিল, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, এই ধরনের যে ডেটাগুলো সেগুলো কিসের মধ্যে আসে? সেটা কি কোয়ান্টিটিভ না কোয়ালিটিভ, এক্সপেরিমেন্টাল না কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ? ওকে, তাহলে চলুন দেখি, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এখানে মিনিং জানতে চাইছে, সেটা হচ্ছে আউটকাম ভেরিয়েবল নাকি কন্ট্রোল ভেরিয়েবল, কনফার্মিং বা কনফাউন্ডিং ফ্যাক্টরস, ম্যানিপুলেটেড ভেরিয়েবলস। এর মধ্যে সঠিক উত্তর চলুন দেখে নিন, সেটা হচ্ছে ম্যানিপুলেটেড ভেরিয়েবলস। তো ম্যানিপুলেটেড ভেরিয়েবলসকে কি বলা হয়? ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ওকে, প্লিজ ভুলবেন না, আর ভীষণ ইম্পর্টেন্ট। আমি তার ডেসক্রাইবে যাচ্ছে না, সেটা এক্সপ্লেনেশনে যাচ্ছে, কারণ এক্সপ্লেনেশন যদি করতে হয় একটু এখানে এমসিকিউকে এক্সপ্লেনেশন করতে হলে দেয়ার অ্যাবাউট 2 to 3 আওয়ার্স লাগবে। তো সেই কারণে আমি এই ক্রুশিয়াল টাইমে আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাইছি না, সেই কারণে আমি সিলেক্টেড কোয়েশ্চেনগুলো যতটুকু এক্সপ্লেনেশনের প্রয়োজন আমি ততটুকুই করছি।
তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন। ওকে, তাহলে উত্তর কি সেটা হচ্ছে ম্যানিপুলেটেড ভেরিয়েবল। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য রিসার্চ প্রসেস। তো ফার্স্ট স্টেপ কি রয়েছে রিসার্চ প্রসেসে? তো যখনই রিসার্চার রিসার্চ করবে তো তার ফার্স্ট কি স্টেপ রয়েছে কিসে? নার্সিং রিসার্চে। ওকে, সেটা কি ডেটা কালেকশন, নাকি আইডেন্টিফাইং দ্য প্রবলেম, হাইপোথিসিস ডেভেলপমেন্ট, নাকি পাইলট স্টাডি? ওকে, তো ফার্স্ট স্টেপ অফ রিসার্চ সেটা হবে আইডেন্টিফাই দ্য প্রবলেম। ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি করতে হবে? প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, দেন সেই প্রবলেমের উপর বেস করে ডেটা কালেক্ট করতে হবে। ওকে, যখন ডেটা কালেক্ট হয়ে যাবে তখন কি হবে? তখন আমাকে পাইলট স্টাডি করতে হবে। পাইলট স্টাডি করার পর সবকিছু সাকসেস হবে, দেন হাইপোথিসিস ডেভেলপমেন্ট হবে। ওকে, দেন তাহলে উত্তর কি? অপশন নাম্বার বি, সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। ওকে, দেন নেক্সট, রিভিউ অফ লিটারেচার ইজ ডান টু। রিভিউ অফ লিটারেচার ইজ ডান টু। রিভিউ অফ লিটারেচার বলতে হচ্ছে আমি সাপোজ ধরি আমি রিসার্চার, আমি রিসার্চ করতে যাচ্ছি, তখন আমি যে টপিকের উপর রিসার্চ করব সেই টপিক নিয়ে প্রিভিয়াসলি যারা যারা রিসার্চ করেছিলেন, যারা যারা থিসিস লিখেছিলেন, সেই হাইপোথিসিসগুলো যে সেই লিটারেচারগুলো সেগুলোকে স্টাডি করতে হবে। তো সেই স্টাডি থেকে আমি কি পেয়েছি অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমার মেনশন করতে হবে, দেন আমি আমার স্টাডি করতে পারবো। তো রিভিউ অফ লিটারেচার ইজ ডান টু অ্যাভয়েড রিপিটেশন, আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ, দেন সাপোর্টিভ মেথড বা মেথোডোলজি অ্যান্ড অল অফ দিস। তো যখন আমি লিটারেচার পড়বো বা লিটারেচার হচ্ছে যারা অলরেডি পাবলিশ করে রেখেছে রিসার্চ, তো একজন রিসার্চার যখন তার রিসার্চ পাবলিশ করে সেখানে আইডেন্টিফাই অফ দ্য রিসার্চ গ্যাপ থাকতে হবে, সেখানে অ্যাভয়েডেড রিপিটেশন মানে কোন ওয়ার্ডগুলো রিপিট করছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, সেই অপশনগুলো আমরা দেখতে পাই। দেন সেকেন্ড থার্ড হচ্ছে দ্য সাপোর্টিভ মেথড, কি কি মেথড ইউজ করেছেন ডেটা কালেকশনের সময়। ওকে, তো উত্তর হবে অল অফ দিস। তার কারণ হচ্ছে রিভিউ অফ লিটারেচার অলরেডি কি হয়ে গেছে? পাবলিশ হয়ে গেছে কি তার রিসার্চ, তো সেই রিসার্চের মধ্যে সবকিছু আমরা দেখতে পাবো। ওকে ফাইন, সেই কারণে আমাদেরকে কি করতে হবে? রিভিউ করতে হয় কিসের আগে? রিসার্চ করার আগে। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারবো যে আমি যে টপিক নিয়ে রিসার্চ করতে যাচ্ছি তার সেই রিসার্চে বা সেই টপিকের উপর কি কি গ্যাপ রয়েছে, বা প্রিভিয়াসলি যে রিসার্চে রিসার্চ করেছিলেন সে কি টুল ইউজ করেছে, আমি কি টুল ইউজ করতে যাচ্ছি, আর সেখানে কোন ওয়ার্ডগুলো রিপিটেশন করা যাবে না। ওকে, ওকে, দেন রিপিটেশন করলে কি হবে? প্রেগাবলিজম, সেটা আর্টিকেল রিসার্চ পাবলিকেশন করা যাবে না। ওকে, দেন 7 নাম্বার কোয়েশ্চেন, এ স্মল স্কেল ট্রায়াল রান অফ দ্য মেইন রিসার্চার। বলা হয়েছে এ স্মল স্কেল ট্রায়াল, তো রিসার্চার তার ফাইনাল রিসার্চ বা ফাইনাল রেজাল্টে আসার আগে তাকে কি করতে হয়? ছোট একটা স্টাডি করতে হয়, ছোট একটা কি করতে হয়? অ্যানালাইসিস করতে হয়, বা ছোট একটা স্কেলে মাপতে হয় যে তার যে রিসার্চটা সেটা ঠিক রাস্তায় যাচ্ছে কিনা, বা সে যে প্রি টেস্ট করেছিল পোস্ট টেস্টে তার রেজাল্ট কি আসতে চলেছে, বা সে যে প্রি ডেটা নিয়েছিল এবং সে যে পোস্ট ডেটা নিয়েছে সেই দুটো ডেটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে। এখন আমি প্রি টেস্টে দেখলাম যে আমার রেজাল্ট ভালো, কিন্তু পোস্ট টেস্টে আমার রেজাল্ট ভালো, তাহলে আমার রিসার্চে কোথাও না কোথাও কি রয়েছে? গ্যাপ রয়েছে, সেগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে, তার মানে রিসার্চ আমার সাকসেসফুলি হলো না। তো সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য কি করা হয়? একটা স্টাডি করা হয়। তো সেটাই বলা হচ্ছে যে এ স্মল স্কেল ট্রায়াল রান অফ দ্য মেইন রিসার্চ। মেইন রিসার্চে যাওয়াকে রান করা হয় সেটাকে কি বলা হয়? তো মেটা অ্যানালাইসিস, পাইলট স্টাডি, সার্ভে অ্যান্ড স্যাম্পলিং। তো উত্তর হবে পাইলট স্টাডি। তো পাইলট স্টাডিতে আমাদের প্রিভিয়াসলি দেখে নিতে হয় যে রেজাল্ট কি হতে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা কি করতে পারি? ডেটা কালেকশন আরো একটুখানি ইমপ্রুভ করতে পারি, প্লাস স্যাম্পল সাইজ ইনক্রিজ করতে পারি, এভিডেন্স বেস আরো ডেটা কালেক্ট করতে পারি পেশেন্ট থেকে, বা যে যেখান থেকে আমি রিসার্চে কি করছি ডেটা কালেকশন করছি সেখান থেকে আমাকে আরো ডেপলি ডেটা কালেকশন করতে হবে। ওকে, দেন নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেন, র্যান্ডম স্যাম্পলিং ইনক্রিজ। তো র্যান্ডম স্যাম্পলিং ইনক্রিজ মিন্স বায়াস, জেনারেলাইজেবিলিটি, এরর অ্যান্ড সাবজেক্টিভিটি। তো র্যান্ডম স্যাম্পলিং ইনক্রিজের মানে ডাটা হচ্ছে সেটা কি বায়াস, নাকি জেনারেলাইজেবিলিটি, নাকি এরর, নাকি সাবজেক্টিভিটি? তো অলওয়েজ জেনারেলাইজেবিলিটি। ওকে, উত্তর হবে জেনারেলাইজেবিলিটি। দ্যাট নেক্সট কোয়েশ্চেন, টুল ইউজ ফর অ্যানালাইসিস অফ কোয়ান্টিটিভ রিসার্চ। তো টুল ইউজ কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে কোন টুল ইউজ করা হয় ফর অ্যানালাইসিস? তো কোয়ান্টিটিভ রিসার্চকে অ্যানালাইজ করার জন্য কোন টুল ইউজ করা হয়? ওকে, তো সেটা কি
ওয়ার্ড, নাকি ইমোশনাল, নাকি স্ট্যাটিস্টিক, নাকি নেরেশন? তো উত্তর হবে স্ট্যাটিস্টিক। তো রিসার্চের সাথে অলওয়েজ স্ট্যাটিস্টিক ভীষণভাবে, উইদাউট স্ট্যাটিস্টিক রিসার্চ করা ইম্পসিবল। ওকে, তো সেই কারণে রিসার্চ এন্ড স্ট্যাটিস্টিক একসাথে রাখা হয়। ওকে, তো যারা যারা বিএসসি রয়েছেন প্লিজ মিন অ্যান্ড মিডিয়ানের ক্যালকুলেশন করে যাবেন। চেষ্টা করবো নেক্সট কোয়েকশনে মিন অ্যান্ড মিডিয়ানের একটা কোয়েকশন বা এমসিকিউ বা থিওরি যদি আমি একটা ভিডিও রেডি করতে পারি আপনাদের জন্য। আর যারা জেএনএম রয়েছেন তাদের জন্য যেহেতু সিলেবাসে স্ট্যাটিস্টিক মেনশন করা নেই, তাহলে আপনারা স্ট্যাটিস্টিক নাও করতে পারেন। আর যারা যারা জানেন প্লিজ একবার দেখে যাবেন, ইনকেস যদি চলে আসে সিলেবাসের বাইরে। কিন্তু অ্যাজ পার WBHRB যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে অনলি রিসার্চ মেনশন করা আছে, নট স্ট্যাটিস্টিক। ওকে, তাহলে এই কোয়েশ্চেনের উত্তর কি হবে? স্ট্যাটিস্টিক। দেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ ডিজাইন ইনক্লুডস দ্য ম্যানিপুলেশন? তো কোয়েশ্চেন হচ্ছে হুইচ ডিজাইন ইনক্লুডস ম্যানিপুলেশন, কন্ট্রোল অ্যান্ড randomization. Okay, randomization. Then was it experimental, then descriptive, নাকি correlation? তো সেটা কি কোরিলেশনের উত্তর হবে, নাকি ডেসক্রিপটিভ, নাকি এক্সপেরিমেন্টাল, নাকি কোয়াসি এক্সপেরিমেন্টাল? ওকে, সেটা হবে এক্সপেরিমেন্টাল। তো উত্তর কি হবে? এক্সপেরিমেন্টাল। দেন ভ্যালিডিটি রেফার্স ভ্যালিডিটি, দেন consistency of tool, accuracy of tool measuring what it intends, a pilot study and reliability. তো ভ্যালিডিটি রেফার্স কি করে? আমরা যখন বলি কোন একটা কোয়েশ্চেন বা কোন একটা ওয়ার্ড ইজ ভ্যালিড রয়েছে, তার মানে কি সেটা অস্তিত্ব আছে, তার মানে এখানে ভ্যালিডিটি রেফার্স করেছে। তো সেটা অ্যাকুরেসি অফ টুল, যে টুল মেজারিং হোয়াট ইট ইন্ডেক্স। উত্তর কি হবে? বি, সেটা হচ্ছে অ্যাকুরেসি অফ টুল, মানে যে টুল আমি কারেকশন করছি সেটা অ্যাকুরেসি, একদম ঠিকঠাক মেজারিং হচ্ছে হোয়াট আই ইন্ডেক্স, আমি যে কারণে কি করেছি সেটাকে মেজার করছি বা যে প্রসেসে আমি টুল কালেক্ট করছি সেই অ্যাকুরেসিটা একদম কারেক্ট। ওকে, মানে টুলের অ্যাকুরেসি রয়েছে। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন, রিলায়েবিলিটি। তো রিলায়েবিলিটি রেফার্স টু, রিলায়েবিলিটি মানে হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড স্টেবিলিটি, নাকি অ্যাকুরেসি, নাকি বায়াস, নাকি ভ্যালিডিটি? তো উত্তর কি হবে চলুন দেখে নিই, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড স্টেবিলিটি। ওকে, তো রিলায়েবিলিটির রেফার্স কি, রেফার্স বা রিলায়েবিলিটির মানে হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড স্টেবিলিটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রিটেন ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ অফ মেথড। তো ডেসক্রিপটিভ মেথড বা ডেসক্রিপশনাল মেথড বা ডেসক্রিপশন মেথড, ওকে, যে অপশনই দেখবেন না কেন সেমই হবে, ইউজ টু কালেক্ট ডেটা। ওকে, সেটা কি অ্যাবস্ট্রাক্ট, রেজাল্ট, মেথোডোলজি, নাকি ডিসকাশন? তো বলা হয়েছে রিটার্ন ডিসক্রিপশন। তো আমি একটা মেথড রয়েছে ডেটা কালেকশনের জন্য, একটা কি করেছি, ডেটা কালেক্ট করেছি। ডেটা কালেক্ট করার যে মেথড রয়েছে, যে পদ্ধতি রয়েছে, ঠিক আছে, যে টুল রয়েছে, সেটাকে ডেসক্রিপশন, রিটেন ডেসক্রিপশন বলেছে। তো রিটেন ডেসক্রিপশন যখন হবে সেটা অবভিয়াসলি নট রেজাল্টে যাবে, মেথোডোলজির পর যাবে, রেজাল্টে অ্যাবস্ট্রাক্ট হবে না, ডিসকাশন হবে, সেটা হবে মেথোডোলজি, কারণ মেথডস বলেছে, তাহলে মেথোডোলজি, উত্তর মেথোডোলজি। ওকে, দেখ ইনফর্ম কনসেন্ট এনশিওর, ইনফর্ম কনসেন্ট এনশিওর। কেন ইনফর্ম কনসেন্ট? সাপোজ আমি ধরে নিলাম কোনো পেশেন্ট বা কোনো প্রিভিয়াসলি আমি যেমন এক্সাম্পল দিয়েছিলাম পেইন বা কোনো ডিজিজ কন্ডিশন দিয়েছি, তো সেই ডিজিজ কন্ডিশনের উপর যারা সাফার করছেন বা যারা অলরেডি অ্যাফেক্টেড তাদের সাথে আমার ইন্টারেক্ট করতে হবে। তো তাদের থেকে আমাকে কি নিতে হবে? আগে ইনফর্ম কনসেন্ট নিতে হবে। কেন? যেন পরবর্তীকালে আমার নামে কোনো মেডিকেল না আসে বা কোনো কেস না আসে বা কোনো কোর্টে যেন কেউ না চলে যেতে পারে। তো রিসার্চ স্টার্ট করার আগে যেখান থেকে আমি ডেটা কালেকশন করবো সেখান থেকে আমাকে এথিক্যাল পারমিশন নিতে হবে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড যে পেশেন্ট রিলেটিভ বা পেশেন্ট থেকে আমি ডেটা কালেক্ট করবো তার থেকে ইনফর্ম কনসেন্ট নিতে হবে, রিটার্ন কনসেন্ট, ইনফর্ম রিটার্ন কনসেন্ট নিতে হবে। তো ইনফর্ম কনসেন্ট এনশিওর দ্যাট কনফিডেন্সিয়ালিটি, অটোনমি, দেন কোরিলেশন, পানিশমেন্ট। তো ইনফর্ম কনসেন্ট এনশিওর করে সেটা হচ্ছে অটোনমি। ওকে, অটোনমি হচ্ছে ইনফর্ম কনসেন্ট ensure that which sample technique বা sampling technique use the chance method. So first is the quota sampling, random sampling, purposive sampling, convenience sampling. তো
এখানে বলা হয়েছে হুইচ স্যাম্পলিং টেকনিক, মানে নিচের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোন স্যাম্পলিং টেকনিক ইউজ করবো কিসের জন্য, চান্স মেথডের জন্য। ওকে, তো চলুন উত্তর দেখে নিই, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং নেব কিসের জন্য, চান্স মেথডের জন্য। ওকে, দেন 16 নাম্বার কোশ্চেন, ডেটা কালেকশন ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য রিসার্চার। তো রিসার্চার যখন রিসার্চ করতে যাচ্ছে তখন সে কি করবে, ডেটা কালেক্ট করবে। তো ফার্স্ট টাইম যে রিসার্চ ডেটা কালেক্ট করবে সেই ডেটাকে কি ডেটা বলা হয়, সেই ডেটার নাম, ঠিক আছে, সেটাই জিজ্ঞেস করেছেন। তো সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা নাকি প্রাইমারি ডেটা, রিভিউড ডেটা নাকি আর্কিভ ডেটা। তো ধরুন অবভিয়াসলি ফার্স্ট টাইম সে রিসার্চার কি করছে, ডেটা কালেকশন করছে, অবভিয়াসলি প্রাইমারি ডেটা হবে। তো উত্তর আর কি, সেটা হচ্ছে আপনার অপশন নাম্বার বি, প্রাইমারি ডেটা। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য 17 নাম্বার কোয়েশ্চেন, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ অলসো কল্ড। তো ডিস্ট্রিবিউশন কার্ভকে কি বলা হয়, তো নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভকে বা অন্য নাম কি আছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে, সেটাই বলতে চাইছে। সেটা হচ্ছে লিনিয়ার কার্ভ, দেন স্কিউড কার্ভ, দেন ইউ শেপ কার্ভ, বেল শেপ কার্ভ। তো উত্তর হলে বেল শেপ কার্ভ। তো তাহলে চলো উত্তর দেখে নিই, উত্তর হবে বেল শেপ কার্ভ। দেন সামারাইজিং ফাইন্ডিংস, লিমিটেশন অ্যান্ড রিকমেন্ডেশন ইজ আ পার্ট অফ introduction, discuss and conclusion, methodology নাকি hypothesis। তো প্রিভিয়াসলি মতো একই, সামারাইজিং কি হবে, সামারাইজিং ফাইন্ডিংস মানে আমি সামারাইজ করছি এইগুলো ফাইন্ডিংস গুলো, দেন লিমিটেশন যে লিমিটেশন আমি ইউজ করেছিলাম, এন্ড রিকমেন্ডেশন যে রিকমেন্ডেশনগুলো আমি ইউজ করেছি টোটাল রিসার্চের মধ্যে, সেগুলোকে আমি সামারাইজ করছি। সেটা কি ডিসকাস অ্যান্ড কনক্লুশন হবে নাকি ইন্ট্রোডাকশন হবে নাকি মেথডোলজি হবে নাকি হাইপোথিসিস হবে। তো ইন্ট্রোডাকশন হবে প্রথমেই, যখন আমি কি করব রিসার্চ করতে যাব তখন আমার ইউজ হবে। ওকে, দেন ডিসকাস হবে হোল রিসার্চ নিয়ে, এন্ড কনক্লুশন হবে রিসার্চে আমি কি পেয়েছি। মেথডোলজি মানে হচ্ছে আমি কি টুল ইউজ করেছি এন্ড কি কি মেথড ইউজ করেছি ডেটা কালেকশনের জন্য। ওকে, এন্ড হাইপোথিসিস হচ্ছে টোটালি যখন কমপ্লিট হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। ওকে, তো হাইপোথিসিস হচ্ছে টোটাল, আর যখন অনেকগুলো হাইপোথিসিস, হাজার হাজার হাইপোথিসিস একই রেজাল্টের উপর বা একই টপিকের উপর জমা হবে এবং রেজাল্ট সেম হবে, তখন ইটস বিকেম এ থিওরি। ওকে, বাট হাইপোথিসিস নট প্রুভেন। হাইপোথিসিস আমরা আমাদের প্রুফ দেখিয়েছি, আমরা পাবলিশ করেছি, এমন হাজার হাজার হাইপোথিসিস যখন জমা হবে তখন গিয়ে একটা প্রুভেন থিওরি আসবে। যে থিওরিগুলো আমরা এখন পড়ছি বিভিন্ন লাইক মেন্ডেল থিওরি, নাইটিঙ্গেলস থিওরি, সেই থিওরিগুলো এইভাবেই আসে। তো আমাদের থিওরি, আমাদের রিসার্চগুলো যদি ফিউচারে থিওরিতে আসে, এই থিওরি, এই রিসার্চগুলোর মধ্যে আরো অনেক রিসার্চ পাবলিকেশন হতে হবে, দেন ইটস বিকেম এ থিওরি। ওকে, তো it obviously কি হবে উত্তর, ডিসকাস এন্ড কনক্লুশন। ওকে, the next question, the tentative statement that predict the relationship between the variables. Okay, it's an important and fantastic question. সেটা হচ্ছে a tentative statement, একটা tentative statement দিচ্ছে that predict the relationship between the variables, the variable relation কি রয়েছে ভেরিয়েবলস গুলোর মধ্যে। ওকে, সেটা obviously hypothesis হবে। ওকে, the next question, what is the primary goal of nursing research? নার্সিং রিসার্চের প্রাইমারি গোল কি, এটা হচ্ছে আমাদের অন্তিম এন্ড লাস্ট এমসিকিউ। তাহলে চলুন উত্তর দেখে নিই, সেটা হচ্ছে অপশনগুলো দেখে নিই আগে। টু ডেসক্রাইব দ্য পেশেন্ট ডেমোগ্রাফিক্স, টু ডেভেলপ নিউ মেডিকেশন, টু জেনারেট এভিডেন্স অ্যান্ড এফেক্টিভ নার্সিং প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ পেশেন্ট কেয়ার, নাকি টু ফুলফিল দ্য অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। তো উত্তর একটাই হবে, সেটা হচ্ছে পেশেন্ট কেয়ার ইমপ্রুভমেন্ট। তো অপশন নাম্বার সি সেটা হবে টু জেনারেট এভিডেন্স ফর এফেক্টিভ নার্সিং প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ দ্য পেশেন্ট কেয়ার। ওকে, তাহলে উত্তর ইয়েস, সেম উত্তর। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে হচ্ছে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনাদের কাছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমি পৌঁছে দিতে পারি। ওকে, আর পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন।